আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2018 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম প্রজেক্ট গুটেনবার্গ। একজন পেইন্টার যে জীবনে সফলতা না পেয়ে অসৎ উপায়ে জাল টাকা ছাপাতে শুরু করে, কিন্তু জাল টাকা ছাপিয়ে কোটিপতি হওয়ার নেশাটা তাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় সেটাই দেখব আজকের এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক জাল টাকা ছাপিয়ে কোটিপতি হওয়ার গল্প থেকে। তো গল্পের শুরুতে আমরা জেলখানার মধ্যে একজন কয়েদিকে দেখতে পাই। সে একটি নকল স্ট্যাম্প তৈরি করে চিঠির উপরে লাগিয়ে দেয়। জেলখানা থেকে চিঠি বাইরে কারো কাছে পাঠাতে চাইলে $10 পারিশ্রমিক দিতে হয়, কিন্তু গল্পের চরিত্র সেই কয়েদির কাছে $10 ছিল না। এজন্য সে চালাকির সাথে লুকিয়ে চিঠিটিকে সার্ভিসম্যানের ব্যাগে রেখে দেয়। এরপর দেখা যায় সেই কয়েদিকে ব্যাংকক থেকে হংকং এর একটি জেলে নিয়ে যাওয়া হয় এবং এই মিশনের দায়িত্বে ছিল জো নামের একজন পুলিশ অফিসার। এখানে আমরা কয়েদির আসল রহস্য জানতে পারি। কয়েদির নাম মিস্টার লি। আজ থেকে 2 বছর আগে কানাডার হাইওয়েতে কেন্দ্রীয় ব্যাংকের একটি গাড়িতে হামলা করা হয়েছিল, যেখানে 7 জন সিকিউরিটি অফিসার মারা গিয়েছিল এবং তার কিছুদিন পরেই শহরের গরিলা গ্রুপের উপর আক্রমণ করা হয়েছিল। এসব থেকে সন্দেহ করা হয় নাশকতাগুলো আন্তর্জাতিক জালিয়াতি চক্রের সাথে যুক্ত ছিল এবং মিস্টার লি এসব চক্রের সাথে জড়িত ছিল। চক্রের প্রধান লিডার, যার নাম ছিল পেইন্টার, তাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি, কারণ পুলিশদের কাছে পেইন্টার নামে সে লোকের কোনো তথ্য ছিল না। অফিসার জো মিস্টার লির কাছে পেইন্টারের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু লি অফিসারকে পেইন্টারের বিষয়ে কিছুই বলে না। এরপর আমরা দেখতে পাই সেই রুমে হঠাৎই একটি ব্লাস্ট হয়, কিন্তু চোখের পলকেই সবকিছু আবারও আগের মতো হয়ে যায়। আসলে এটা ছিল লির কল্পনা মাত্র। লির কল্পনা শক্তি এতটাই প্রখর ছিল যেন সামনে বসে থাকা ব্যক্তি সেটা বাস্তব মনে করে। লিকে একটি রুমে নিয়ে আসা হয় এবং তাকে মেরে তার রক্তের স্যাম্পল ও মাথার চুল নেওয়া হয়। এরপর ল্যাবে সেগুলো পরীক্ষা করলে 2 বছর আগে ঘটে যাওয়া সেই সব ঘটনার স্যাম্পলের সাথে মিল পাওয়া যায়। এর মানে সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায় লি সেই নাশকতা ও হামলার সাথে জড়িত ছিল। কিন্তু লি এখানে অফিসার জোকে বলে যে সে সম্পূর্ণ নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে এবং তাকে পেইন্টার নামে সেই লোক ফাঁসিয়েছে। অন্যদিকে দেখা যায় লিকে জেল থেকে ছাড়াতে ইউহান নামের একটি মেয়ে আসে। সে তার উকিল নিয়ে ডেপুটি কমিশনের সাথে কথা বলে, কিন্তু ডেপুটি কমিশনার এত কুখ্যাত ক্রিমিনালকে জামিন দিতে নিষেধ করে, কারণ লি একমাত্র ব্যক্তি ছিল যে কিনা পেইন্টারের বিষয়ে সবকিছু জানতো। লিকে একটি শর্তে জামিন দেওয়ার কথা বলা হয়, সেটা হচ্ছে লি পুলিশকে সেই পেইন্টারের বিষয়ে সকল তথ্য দিয়ে সাহায্য করবে। এখানে ইউহানের সাথে লির সম্পর্কটা কি সেটা আমরা পরেই জানতে পারবো। তো যাই হোক, লি অফিসার জোর শর্তে রাজি হয়ে যায় এবং পেইন্টারের বিষয়ে অফিসারকে সবকিছু খুলে বলে। গল্পের দৃশ্য এখান থেকে অতীতে চলে যায়। সেখানে দেখা যায় লি ও ইউহান অনেক ভালো ছবি আঁকতে পারত। ভ্যানকিউভার শহরে তাদের প্রথম দেখা হয়েছিল। ছবি অঙ্কন করার নেশা বেছে নেওয়ার কারণেই দুজনকে বেঁচে থাকার জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছিল। হঠাৎই একদিন লির কাছে একটি অফার আসে, যেখানে তাকে একটি দামি পেইন্টিং নকল করতে বলা হয়। লি প্রথমে রাজি না হলেও পরে টাকার অভাবে পেইন্টিংটির নকল সেই লোকটিকে বানিয়ে দেয়। অন্যদিকে ইউহানের কাছে লোকমান নামের একটি লোক আসে, যে ইউহানের পেইন্টিং প্রদর্শনীতে দেখানোর আগ্রহ প্রকাশ করে। ইউহান লোকটির প্রস্তাবে অনেক খুশি হয় এবং পরে বিষয়টি লিকে জানিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় নকল সেই পেইন্টিংটি নিয়ে লোকটি স্যাং নামের একজন লোকের কাছে সেটি বিক্রি করতে যায়, কিন্তু স্যাং এর পেইন্টিং এর বিষয়ে অনেক বেশি জ্ঞান ছিল, তাই নকল পেইন্টিংটি সে সহজেই ধরে ফেলে। কিন্তু পেইন্টিংটি দেখে স্যাং অনেক প্রশংসা করে, কারণ অতি নিখুঁতভাবে সেটা নকল করা হয়েছিল। স্যাং লোকটিকে বলে সে পেইন্টিং আর্টিস্টের সাথে দেখা করতে চায়। অন্যদিকে দেখা যায় পেইন্টিং প্রদর্শনীর দিন ইউহান তার পেইন্টিং এর সাথে লুকিয়ে লির একটি পেইন্টিং সেখানে রেখে দিয়েছিল, যেটা দেখে সেখানে থাকা স্যাং পেইন্টিং এর অনেক খারাপ মন্তব্য করে। এতে ইউহান বেশ রেগে যায় আর স্যাংকে সে অনেক অপমান করে। স্যাং সেখান থেকে চলে গেলে লি স্যাং এর পিছনে যায় তার থেকে ক্ষমা চাইতে। স্যাং লিকে দেখে সেই নকল পেইন্টিংটি তার সামনে তুলে ধরে। লি বুঝে যায় লোকটি তার কাছেই এসেছিল। এরপর একটি রেস্টুরেন্টে লির সাথে স্যাং এর আলোচনা হয়। স্যাং লির অনেক প্রশংসা করে এবং একটি কার্ড দিয়ে কখনো দরকার পড়লে তাকে যোগাযোগ করতে বলে। পরবর্তী দৃশ্যে দেখা যায় লি স্যাং এর সাথে যোগাযোগ করে এবং তাকে কি করতে হবে সেটা জিজ্ঞেস করে। স্যাং তার কাছে থাকা একটি $1 বের করে লিকে বলে যে তোমাকে জাল নোট বানানোর কাজ করতে হবে, যেটা বেঁচে থাকতে হলে সবচাইতে বেশি প্রয়োজন। পৃথিবীর সবচাইতে বড় আর্টিস্ট তো তারাই, যারা অপরাধ করে কিন্তু কখনো ধরা পড়ে না। স্যাং লিকে $1 বানানোর অফার দিয়ে সেখান থেকে চলে যায়।
লি এরপর চুপচাপ বাসায় চলে যায়, কিন্তু বাসায় এসে সে দেখতে পায় যে ইউহান লোকমান নামে সেই লোকটির সাথে কোথাও একটা যাচ্ছে। এটা দেখে তার বেশ মন খারাপ হয়ে যায়। এরপর লি কোনো কিছু না ভেবেই আবারও স্যাংয়ের কাছে ফিরে আসে এবং জাল ডলার বানাতে রাজি হয়ে যায়। স্যাং লিকে বলে চলতি মাসেই আমেরিকার সরকার নতুন নোট বের করেছে, যেটা অনেক জটিল। নতুন নোটগুলোতে এত নিখুঁতভাবে খোদাই করা হয়েছে যেটা পৃথিবীর বড় বড় আর্টিস্টরাও নকল করতে পারেনি। এসব কথা বলার পর স্যাং তার অন্য সব টিম মেম্বারদের সাথে লির পরিচয় করিয়ে দেয়, যেখানে প্রথম টিম মেম্বারের নাম ছিল ইয়াম ছিল প্লেট মেকার। দ্বিতীয় টিম মেম্বার লিভান, যে ছিল রং প্রদর্শনকারী। টাকার উপরে যে রং পরিবর্তন করতে দেখা যায়, লিভান সেই রংটাকে তার হিসাব মতো ব্যবহার করবে। তৃতীয় টিম মেম্বারের নাম ছিল জন, সে জাল টাকা বানাতে সবকিছু জিনিসের ব্যবস্থা করে দিবে। এবং চতুর্থ টিম মেম্বারের নাম ছিল ওয়াং, যে সিকিউরিটির বিষয়টা সামলাবে। টিম মেম্বাররা একে অপরের সাথে পরিচিত হয়ে তাদের কাজে লেগে পড়ে, কিন্তু জাল ডলার বানানো এতটাও সহজ নয়। ডলার বানানোর প্রথম ধাপে এক ধরনের স্ট্রেচ ফ্রি কাগজের প্রয়োজন পড়ে, যে কাগজটি লিলেন এবং সুতির মিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে। এরপর এক ধরনের বিশেষ কলমের প্রয়োজন পড়ে, কারণ সাধারণ কলম দ্বারা এই বিশেষ কাগজে পেইন্ট করলে সেটা হলুদ বর্ণ ধারণ করে, নয়তো গোলাপি বর্ণ ধারণ করে। তো যাই হোক, এরপর দেখা যায় সবাই মিলে শহর থেকে দূরে একটি গোপন জায়গায় আসে, যেটা স্যাংকের বানানো অন্ধকার জগৎ ছিল। এখানে আমরা জানতে পারি স্যাংকের আসল নাম পেইন্টার। এর মানে লি স্যাংকের কথাই ভবিষ্যতে পুলিশ অফিসারকে বলছিল। এদিকে দেখা যায় লি তার কাজে লেগে পড়ে। সে পেইন্ট করে পুরো নোটের নকল বানিয়ে ফেলে, কিন্তু এখন সমস্যা বেঁধে যায় ওয়াটারমার্ক নিয়ে। পেইন্টার বলে তারা কাগজের 3টি লেয়ার তৈরি করবে এবং মাঝখানের লেয়ারে তারা ওয়াটারমার্কটি বসাবে। নোটের প্রথম কপি তৈরি হয়ে যায়, কিন্তু নোটের ওয়াটারমার্ক ও লোগো তো অরিজিনাল নোটের মতো ময়ের ইফেক্টের দরকার পড়বে। ময়ের ইফেক্ট মানে হলো নোটের এক পাশ থেকে সেটা সবুজ দেখাবে এবং অন্য পাশ থেকে সেটা গোল্ডেন দেখাবে। কিন্তু ময়ের ইফেক্ট তৈরি করতে হলে তাদের এক ধরনের বিশেষ কালির দরকার পড়বে, যেটা কোথাও কিনতে পাওয়া যায় না, শুধুমাত্র সরকারের কাছেই সেটা পাওয়া যায়। এরপরে দেখা যায় জাল টাকা ছাপানোর মেশিন কিনতে পেইন্টার সহ সবাই ইস্টার্ন ইউরোপে চলে যায়। এখানে সেকেন্ড হ্যান্ড জিনিসের মার্কেট থেকে তারা $5000 দিয়ে একটি মেশিন কিনে। এরপর তারা স্ট্রেচ ফ্রি কাগজ সংগ্রহের জন্য টেলিফোন ডাইরেক্টরিতে যায়, কারণ আমেরিকার সরকার ডলার ছাপানোর পরে বেঁচে যাওয়া কাগজগুলো টেলিফোন ডাইরেক্টরিতে ব্যবহার করে। সবকিছু সংগ্রহ করার পর অবশিষ্ট থাকে সেই বিশেষ কালি, যেটা সরকারের কাছে পাওয়া যায়। পেইন্টার সেই বিশেষ কালি সংগ্রহের জন্য অন্য উপায় অবলম্বন করে। সে তার টিমদের সাথে নিয়ে সরকারের কালি নিয়ে যাওয়া গাড়িতে হামলা করে। এরপর তারা সরকারি গাড়ি থেকে টাকা ছাপানোর কালি সংগ্রহ করে। অন্যদিকে দেখা যায় হংকং পুলিশ জাল টাকা ছাপানোর চক্রকে ধরার জন্য অফিসার হান ও অফিসার জো নামে দুজনকে নিয়োগ দেয়। এদিকে কালি সংগ্রহের পর পেইন্টার তার ডলার ছাপানোর কাজে লেগে পড়ে। নকল যে ডলার ছাপানো হয় সেটা সম্পূর্ণ অরিজিনালের মতো দেখতে লাগে। সবাই খুশিতে তাদের সফলতা সেলিব্রেশন করে। নকল ডলারগুলো একে একে ব্রিটকেসে ভরে বিভিন্ন দেশে সাপ্লাই করে দেওয়া হয়। পেইন্টার এই খুশিতে তার এক পুরনো ক্লায়েন্টের সাথে মিটিং এর অ্যারেঞ্জ করে, যার নাম ছিল জেনারেল। পরের দিন পেইন্টার লিকে তার সাথে নিয়ে জেনারেলের সাথে দেখা করতে যায়। এই জেনারেল ছিল গরিলা গ্রুপের লিডার এবং এক সময়ে সে পেইন্টারের বাবার বন্ধু ছিল। কিন্তু 7 বছর আগে জেনারেল পেইন্টারের বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করেছিল। পেইন্টার এটা জানার পর আজ সব ব্যবস্থা নিয়ে জেনারেলকে সে খুন করতে এসেছিল। পেইন্টার লিয়ের হাতে একটি রিমোট দেয় এবং সঠিক সময়ে সেটাকে ব্যবহার করতে বলে। পেইন্টার জেনারেলকে তার শরীরে ফিট করা বোমাগুলো দেখায়। পেইন্টার লিকে রিমোটে চাপ দিতে বলে। ভয়ে লির হাত থেকে রিমোট মাটিতে পড়ে গেলে বাইরে থাকা পেইন্টারের গাড়িতে ব্লাস্ট হয়। পেইন্টারের সাথে জেনারেলের লোকদের মারামারি শুরু হয়, কিন্তু জঙ্গলে লুকিয়ে থাকা পেইন্টারের লোকেরা জেনারেলের আস্তানায় রকেট হামলা করে। রকেট হামলায় জিং নামের একটি মেয়ে আগুনে ঝলসে যায়, কিন্তু লি তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয় এবং গাড়ি নিয়ে তাৎক্ষণিক তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। জিং এর মুখ ঝলসে যাওয়ার কারণে প্লাস্টিক সার্জারি করে তাকে লির গার্লফ্রেন্ড ইউহানের চেহারা দেওয়া হয়। অন্যদিকে আমরা ইয়ামকে দেখতে পাই। তার একটি পুরাতন অ্যান্টিকের দোকান ছিল। পুলিশরা সন্দেহ করছিল হয়তো ইয়াম সেই চক্রের সাথে জড়িত রয়েছে, এজন্য অফিসার হান ইয়ামের উপরে নজর রেখেছিল। এরপর দেখা যায় পেইন্টারকে ধরার জন্য হান নিজে জাল টাকার ক্রেতা সেজে ইয়ামের সাথে দেখা করে। অফিসার হান ইয়ামকে বড় অঙ্কের জাল টাকা ক্রয় করার লোভ দেখালে ইয়াম অফিসার হানকে পেইন্টারের সাথে মিটিং করার ব্যবস্থা করে দেয়।
কিন্তু পেইন্টার হানের সাথে ডিল ফাইনাল করার সময় তার সন্দেহ হয়, কারণ ইয়াম কিছুদিন আগে জাল টাকা দিয়ে একটি পুরাতন দেয়াল ঘড়ি কিনেছিল, যার সাহায্যে হান ইয়ামের কাছে পৌঁছেছিল। পেইন্টারের একটি শর্ত ছিল, যেটা হচ্ছে জাল টাকা দিয়ে কখনো কোনো ব্যক্তিগত জিনিস কেনা যাবে না, কিন্তু ইয়াম সেই শর্ত ভঙ্গ করেছিল, যার কারণে পুলিশ প্রথমবারের মতো পেইন্টারের কাছে পৌঁছেছে। এখানে পেইন্টার সবকিছু জানার পর শর্ত ভঙ্গের শাস্তি হিসেবে সে ইয়ামকে গুলি করে মেরে ফেলে এবং ডিল করতে আসা পুলিশ অফিসার হানকেও তারা মেরে ফেলে। পেইন্টারের এসব কর্মকাণ্ডে লি অনেক ঘাবড়ে যায়। সে পেইন্টারকে বলে তার সাথে সে আর কাজ করবে না, সে শুধু জাল টাকা বানাতে এখানে এসেছিল, কিন্তু কাউকে মারতে নয়। লির কথায় পেইন্টার বেশ রেগে যায় আর লিকে বলে, আমি তোমাকে এত বড় বানিয়েছি, কিন্তু তুমি এখনো ভীতুই রয়ে গেলে, আজকে তোমাকে আমি সাহসী পুরুষ বানিয়ে দিব। এটা বলে সে লির হাতে বন্দুক দিয়ে ইউহান আর লোকমানকে খুন করতে বলে। পেইন্টার তাদেরকে আগে থেকেই কিডন্যাপ করে রেখেছিল। লি এখানে বন্দুক হাতে নিয়ে ইউহানকে খুন না করে বন্দুকটি পেইন্টারের দিকে তাক করে। পেইন্টার এতে রেগে গিয়ে ইউহান ও লোকমানকে গুলি করলে লি ঝাঁপিয়ে পড়ে ইউহানকে বাঁচিয়ে নেয়। পেইন্টারের লোকেরা ইউহান আর লির উপরে গুলি চালাতে থাকে, কিন্তু হঠাৎ পিছন থেকে জিং এসে পেইন্টারের লোকেদের মেরে ফেলে। পেইন্টার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। জিং লিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুদিন পরেই জাল নোট ছাপানোর অপরাধে পুলিশ লিকে গ্রেফতার করে। এরপর জানা যায় লিকে গ্রেফতার করার পিছনে পেইন্টারের হাত রয়েছে। সে পুলিশকে টাকা দিয়ে লিকে গ্রেফতার করিয়েছে। এরপর গল্পের দৃশ্যপট বর্তমানে ফিরে আসে, যেখানে লি অফিসার জোকে পেইন্টার ও জিং এর স্ক্রেচ বানিয়ে দেয়। শর্ত অনুযায়ী লি জামিন পেয়ে যায় এবং ইউহানকে নিয়ে তারা একটি হোটেলে আসে। পরের দিন অফিসার জো লির স্ক্রেচ অনুযায়ী পেইন্টারের সাথে মিলে যাওয়া এক লোককে দেখতে পায়। অফিসার জো তাৎক্ষণিক তার টিম নিয়ে সেই লোককে গ্রেফতার করে, কিন্তু পেইন্টারের চেহারার সাথে মিলে যাওয়া সেই লোকটি বলে সে একজন পুলিশ কনস্টেবল এবং সে ওই ব্যক্তি যে কিছুদিন আগে লি ও জোকে হংকং এর জেলে ড্রাইভ করে এনেছিল। লোকটি তার আইডি কার্ড জোকে দেখায়। আইডি কার্ড দেখে জো বুঝতে পারে যে লোকটি সত্যি কথা বলছে এবং গল্পের টুইস্ট এখান থেকে শুরু হয়। আমরা জানতে পারি পেইন্টার নামে চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক। লি তার জায়গায় পেইন্টার নামে চরিত্র দিয়ে গল্প সাজিয়েছিল। এত নিখুঁতভাবে সে চরিত্র বিশ্লেষণ করেছে যেন সবাই সেটা বাস্তব মনে করে। লির সাথে ইউহান নামে যে মেয়েটি ছিল সেটাও সম্পূর্ণ নকল ছিল, আসলে সেটা জিং ছিল। প্লাস্টিক সার্জারি করে লি তাকে ইউহানের চেহারা দিয়েছিল। লি ইউহানকে কখনো কাছে পায়নি, তাই সে জিং এর চেহারার মধ্যে ইউহানকে খুঁজে পেত। পরের দৃশ্যে দেখা যায় ইউহান ও লি একটি বোট নিয়ে হংকং এর বর্ডারের কাছে যাচ্ছিল, কারণ সেখান থেকে তারা অন্য দেশে চলে যাবে। কিন্তু ইউহান এখানে লিকে বলে সে আর নকল চেহারা নিয়ে বাঁচতে চায় না এবং এটা বলেই সে বোর্ডে থাকা বোমাগুলো ব্লাস্ট করে দেয়। এতে দুজনেই সেখানেই মারা যায়। কিছুদিন পর গল্পের আসল ইউহানকে আমরা দেখতে পাই। জো ইউহানের কাছে গিয়ে তাকে লির ছবি দেখায়। ছবি দেখে ইউহান বলে একসময় এই লোকটি তাদের গ্রামেই থাকতো, কিন্তু এখন আর লোকটিকে দেখতে পাওয়া যায় না। এখানে আমরা জানতে পারি লি একতরফা ভাবে ইউহানকে ভালোবাসতো এবং জীবনে অনেক টাকার মালিক হয়ে সে ইউহানকে পাওয়ার স্বপ্ন দেখেছিল। এজন্য সে অসৎ উপায়ে জাল টাকা বানিয়ে কোটিপতি হতে চেয়েছিল। কিন্তু যখন সে ইউহানকে কাছে পেল না, তখন সে ইচ্ছে করে জিংকে আগুনে ঝুলছে দেয় এবং তারপর সে জিংয়ের চেহারা প্লাস্টিক সার্জারি করে ইউহানের মতো বানিয়ে দেয়। কিন্তু জিংকে ইউহান বানানোর পরেও সে আসল ইউহানের দূরত্ব অনুভব করতে শুরু করে। জিং যখন এটা বুঝতে পারে, তখন সে লির উপরে বদলা নেওয়ার কথা ভাবে এবং গল্পের শেষে সে লিকে বোর্ডে ব্লাস্ট করে মেরে ফেলে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।